হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউর চ্যানেল গসিপি বং। আপনাদের সঙ্গে আমি সাগরিকা। আর আজকে তারকাদের গসিপে আমাদের অতিথি অভিনেত্রী সিন্ধানী চক্রবর্তী। হ্যালো। হ্যালো, কেমন আছো বলো? প্রথমেই তোমাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ। মানে ফাইনালি তোমার সাথে যে আমার বসাটা হলো, এটাই একটা ব্যাপার। অনেকদিন ধরে কথা হয়, বাট তোমার আমার দুজনেরই টাইম হয়ে ওঠে না। তুমি কেমন আছো? আমারও চলে যাচ্ছে। অ্যাট লাস্ট তোমাকে আমরা পেয়েছি, মানে এরকম কোনো ব্যাপার না। কি হয়, আমি ফ্রি থাকলে তুমি ফ্রি থাকো না, তুমি ফ্রি থাকলে আমি ফ্রি থাকি না, তো এইভাবেই আর কি। না, আমি ভেবেছিলাম যে মানে মোটামুটি তোমার যেটা চলছে অষ্টমী, ওটা শেষ হলে হয়তো তোমাকে আমরা শেষ তো হলো, অষ্টমী শেষ হলো, পাবোই অবশ্যই, তখনই আমাদের দেখা হবে, হ্যাঁ, গল্প হবে। তো আজকে ফাইনালি সেই দিনটা। তোমার সাথে আমার প্রথম দেখা হওয়াটাও খুব অদ্ভুত ভাবে। একদমই তাই, একদম। তো কালকে তো রথ গেল, তুমি কিভাবে রথ সেলিব্রেট করলে? বাড়িতেই ছিলাম। রথের সময় না খুব ছোটবেলার কথা মনে পড়ে। ওই যে ছোটবেলায় রথ কিনে সাজানো, রথ টানা, এটা খুব মনে পড়ে। কালকে বাড়িতেই ছিলাম সারাদিন, সন্ধ্যাবেলা একটা প্রোগ্রাম ছিল, সেখানে গেছিলাম এভাবে। তো এখন কি করছো? এখন তো বললে তুমি একটু ফ্রি আছো, তো সারাদিনে কি করছো? সিনেমা দেখছি, বই পড়ছি, ঘুমাচ্ছি, আড্ডা মারছি, এভাবেই কাটছে। তো তোমার ফার্স্ট ব্রেক উমাতেই বোধ হয়। তো এই যে উমা সিরিয়ালে অফারটা কি করে এলো? অফারটা কি করে এলো মানে, তখন লকডাউন চলছিল। তো ওই সময় আমি খুব টিকটক বানাতাম। তো ওই টিকটক থেকেই আমার 2-3টে টিকটক খুব ভাইরাল হয়, এবং সেখান থেকেই আমার কাছে কল আসে। মানে তারা আমাকে বলেছিলেন যে ওই টিকটক দেখেই ফোন করছেন। তারপরে তো লং প্রসেস, মানে এটা না একটা ওই যোগাযোগটা শুধু হয়, তারপর এটা একটা লং প্রসেস। মানে অডিশন, নিজেকে প্রিপেয়ার, একটা ক্রিকেটারের ক্যারেক্টার ছিল, নিজেকে সেটাভাবে প্রিপেয়ার করা, তার জন্য একটা চরিত্র হয়ে ওঠা, একটা বিশ্বাসযোগ্য চরিত্র তৈরি করা, এটা একটা প্রসেস। মানে এটার মধ্যে থাকতে হয়, এটা দিয়ে যেতে হয়। তো ওইভাবেই শুরু। তারপরে তো মা ক্রিকেট শিখলাম, চেষ্টা করেছি শেখার আর কি, পুরোটা তো শেখা যায় না। মানে তুমি কি এর জন্যই ক্রিকেট খেলা শিখেছিলে? হ্যাঁ, আমি তো পারতাম না, হ্যাঁ। কিন্তু এই উমার জন্য আমাকে প্রপার ট্রেনিং নিতে হয়েছিল। মানে আমি এখনো ক্রিকেট খেলতে পারি না, কিন্তু ওই বেসিকটা আর কি। মানে কোথা থেকে নিয়েছিলে তখন ট্রেনিংটা? বিবেকানন্দ পার্ক আচ্ছা। ক্রিকেট একাডেমি থেকে একদম প্রপার ক্রিকেটারদের সাথে ট্রেনিং হয়েছিল আমার। আর যদি জিজ্ঞেস করি কতটা শিখেছো ক্রিকেট, কি বলবে? কতটা শিখেছি মানে তখন কাজের জন্য যেটুকু প্রয়োজন ছিল শিখেছি, আবার ভুলেও গেছি। চর্চায় না থাকলে যা হয় আর কি, ওই সময়টুকুই শিখেছিলাম, চর্চা হয়ে চর্চা ওইটুকু সময় করেছি, তারপর থেকে আর করাও হয়নি। আর মানে মোটামুটি তোমার প্রত্যেকটা সিরিয়ালই একটা পুজোকে কেন্দ্র করে, কিন্তু উমা, পঞ্চমী, অষ্টমী, এইভাবে একটা পুজোকে কেন্দ্র করে। কিন্তু মানে এখন যেটা দেখাচ্ছে, উমার পর থেকেই তোমাকে একটু নেগেটিভ শেডসে বেশি দেখা যাচ্ছে। সেই নেগেটিভ বলে কিছু হয় না, এটা একটা শেড, রাইট? মানে তুমি দেখাতে পারবে পৃথিবীতে একটা মানুষ যে পুরো পজিটিভ? হয় না তো। নেগেটিভ পজিটিভ সব নিয়েই একটা কমপ্লিট মানুষ। এবার যাদেরকে আমরা পর্দায় নেগেটিভ বলি, তারা কেন নেগেটিভ? তাদের তো একটা কারণ আছে নেগেটিভ হওয়ার। সেই দিক থেকে যদি তুমি দেখো, তাহলে কিন্তু তোমার নেগেটিভ মনে হবে না। আমার মনে হয়েছিল যে অনেক রকম চরিত্র করব, অন্যরকম চরিত্র করব, তো এত কিছু ভাবিনি। ইচ্ছে ছিল অনেক রকম চরিত্র করার, ইচ্ছে আছে অনেক রকম চরিত্র করার, আমি চাই বহু রকমের চরিত্র করতে। তো উমার পর সেই অফারটা আসে আমার কাছে, এবং সেটা আমি করেছি। তো দর্শকদের অনেকদিন ধরে ইচ্ছে যে তোমাকে আবার এরকম একটা মেইন ক্যারেক্টারে, কবে উমার মতো একটা ক্যারেক্টার বা অন্য ধরনেরও ক্যারেক্টার হতে পারে, কিন্তু একদম লিডিং, মানে সেটা লিডিং পজিটিভ রোলে তোমায় আবার কবে দেখা যাবে? এটা আমি বলতে পারবো না, আমি জানি না এটা। দেখো, আমার কাছে না, মানে লিড, এই নেগেটিভ, এই বিষয়গুলো আমার কাছে খুব একটা ম্যাটার করে না। আমি ভালো চরিত্র করতে চাই, ভালো গল্পে কাজ করতে চাই। তো লিড প্রথম একটা, মানে লিড যেটা তুমি বলছো, একটা গল্পে না প্রত্যেকটা চরিত্রই কিন্তু গুরুত্বপূর্ণ। লিড মানে মুখ্য চরিত্র যাকে বলা হয়, সে একা তো একটা সিরিয়াল করতে পারে না। তো সে যেমন গুরুত্বপূর্ণ, সে একটু বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু বাকি চরিত্রগুলো গুরুত্বপূর্ণ নয় তেমনটা তো নয়। একা তো একটা সিরিয়াল হয় না, আবার একটা চরিত্র কখনো পুরো সিরিয়াল তৈরি করতে পারে না, আবার অনেকগুলো চরিত্র মিলেই গল্প তৈরি হয়, রাইট? তো সেইভাবেই আমি আর কি, মানে আমি এমন কাজ করতে চাই যেটা, আমি মুখ্য চরিত্র না হলেও হবে, কিন্তু আমাকে ছাড়া গল্পটা সম্পূর্ণ হবে না। তো
তো এইটা আমার মনে হয়েছিল যে আমি এরকম কিছু করবো, তো সেভাবেই পরপর করেছি। এবার ইন ফিউচারও যা অফার আসবে সেটা বুঝে করবো। তোমার কি ছোট থেকেই অভিনয়ের দিকে ইচ্ছে ছিল, অভিনেত্রী হব এরকম কিছু একটা ইচ্ছে তো ভাবনা অনেক চিন্তা? কিছু ছিল, কিন্তু মানে দেখো প্রত্যেকেরই তো একটা ইচ্ছে থাকে, অভিনেত্রী হব, হুম। অভিনয় গ্ল্যামার ওয়ার্ল্ড তো প্রত্যেককেই একটা, মানে আমার খুব প্যাশন ছিল, কিন্তু আমি ছোটবেলা থেকে কখনো বাড়িতে বলতে পারিনি যে আমি অভিনেত্রী হব বা অভিনয় করব। আমি নিজেও ভাবিনি যে আমি করতে পারবো। তা ভগবানের আশীর্বাদ যে আমি সেটা করতে পারছি, এটা আমি নিজেকে খুব ব্লেসড মনে করি। কারণ আমার মনে হয় যে কাজটা আমরা পছন্দ করি, সেটা সকালবেলা ঘুম থেকে উঠে সেই কাজটা করতে যাওয়ার যে একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন হুম আছে, হুম। সেটা আর অন্য কিছুতে নেই। তো আমি ভগবানকে সবসময় তার কাছে কৃতজ্ঞ যে সেটা আমি করতে পারছি। তো এর জন্য কি তুমি কোনো ডায়েট বা যোগা, তোমার লাইফস্টাইলে কোনো চেঞ্জ এসছে নাকি যেমন? না, আমি খুব একটা মানে ডায়েটই করি, আমি সবসময় করি সেটা। অভিনয় করার আগেও করতাম, আর এখনো করি। যোগাটা করি না, খুব ল্যাড খাই আর কি। আচ্ছা, তো এর পরে তোমাকে আর কোন প্রজেক্ট নেক্সটে আমরা দেখতে পাবো? সেটা আমি এখনো জানি না। মানে এখনো নতুন কিছু শুরু হ্যাঁ, হয়নি। তো তোমার ছোট পর্দা তো করছোই এখন, তো এরপরে কি ওয়েব সিরিজ বা বড় পর্দায় সেভাবে? হ্যাঁ, ওই একটা ওয়েব করলাম, এখনো সেটা রিলিজ হয়নি, গুটি আচ্ছা, পোকা। সেটা রিলিজ হবে খুব তাড়াতাড়ি, ডাবিংও কমপ্লিট হয়ে গেছে। তো এটা নতুন ধরনের, অন্য ধরনের এক্সপিরিয়েন্স করলাম। হট করে অষ্টমীটা শেষ হয়ে গেল, মানে এটা অনেকেই বলছে এটা সিরিয়াল চলছিল কিন্তু অনেক কিছু অসম্পূর্ণ রেখে শেষ হলো। হুম। তো কেন হঠাৎ এরকম কেন হলো, তোমরা আগে থেকে কিছু জানতে পেরেছিলে? দেখো, মানে গল্পটা কিন্তু অসম্পূর্ণ রেখে শেষ হয়নি, গল্পটা কিন্তু যেভাবে শেষ হওয়াটা আমরা জানতাম সেভাবেই আচ্ছা। শেষ হয়েছে। পরিস্থিতি, কোনো সিচুয়েশনের কিছুর জন্য হয়েছে, সেটা না বলা যায় না কেন বন্ধ হলো, কেন 3 মাসে বন্ধ হলো, 2 মাসে বন্ধ হলো। যেটা হওয়ার ছিল সেটা হয়েছে। এবং খুব ভালো একটা টিমের সাথে আমরা হুম কাজ হুম করেছি, হুম। এবং খুব কম দিন হলেও একটা খুব হয় না, একটা বন্ড তৈরি হয়ে যায়, প্রত্যেকের সাথে একটা বন্ডিং তৈরি হয়ে যায়, হুম। সেটা তৈরি হয়ে গেছিল। এবং যে কদিনই কাজ করেছি খুব ভালো করে কাজ করেছি, ব্যাস একটা ভালো মেমোরি আছে। আর দারুণ কাজ হয়েছে, 3 মাসই কাজটা হয়েছে, বাট দারুণ কাজ হয়েছে। ব্যাস, এবার কেন শেষ হলো, কি কারণে শেষ হলো, এত শুরু হয়েছে শেষ হয়েছে, 1 বছর পর শেষ হওয়ার ছিল, 3 মাসে শেষ হয়েছে। তো ফাইন, মানে আর তো কিছু করার নেই এখন। এবার এখন তো প্রত্যেক বৃহস্পতিবার একটা টিআরপি রেজাল্ট বেরোয়, তো সেই এখন মানে সময়। আমি আসার পর থেকেই তাই, আমি তখনকার কথা বলতে পারবো না, আমি তো এখনকারই। হুম। কারণ আমি যখন উমা করেছি তখন 2021-এর একদম শেষের দিকে। হ্যাঁ। 21-এর সেপ্টেম্বর থেকে উমা অন এয়ার হয়েছিল। তো আমি যখন থেকে আমি কাজ করা শুরু করেছি তখন থেকেই টিআরপির প্রেশার আছে। তো তার আগে আমি শুনেছি যে এত টিআরপির প্রেশার ছিল না, না। কিন্তু সেই সময়টা আমি ছিলাম না। তো তোমার কি দেখো, খুব টিআরপিটা না কি হয়, দর্শকের যেটা দেখতে ভালো লাগবে দর্শক সেটা দেখবেন, দর্শকের যেটা দেখতে ভালো লাগবেন লাগে না সেটা দর্শক হয়তো দেখেন না। তো এভাবেই হয়তো হয়, মানে এই টিআরপি প্রসেসটা আমার কাছে খুব একটা ক্লিয়ার না, মানে আমিও খুব একটা ভালো জানি না। টেনশন হয় টিআরপির জন্য? অবশ্যই টেনশন হয়, একটা কাজ, টেনশনের থেকে বড় কথা না, একটা মানে একটা অদ্ভুত ফিলিং হয় বৃহস্পতিবার যখন কোনো প্রজেক্ট করি, মনে হয় যে আমি আমার বেস্টটা দিয়ে কাজ করি, এবং আমাদের টিম, দেখো একা তো একটা টিম হয় না, একটা আমি একটা চরিত্র যখন হয়ে উঠছি, একটা চরিত্র হয়ে ওঠার পিছনে 50টা লোকের খাটনি থাকে। হুম যিনি গল্প লিখছেন, যিনি প্রডিউসার, যিনি আমার মেকআপ করছেন, যিনি আমার হেয়ার করছেন, যিনি আমাকে ড্রেস দিচ্ছেন, এইভাবে একটা টিম তৈরি হয়। মানে একটা সিরিয়াল যখন হয়, একটা 100 জনের ইউনিট নিয়ে একটা সিরিয়াল হয়, 80 জন তো বটেই, একটা 80 জনের 80টা কাজ আছে ওখানে, রাইট? তো সেইভাবে একটা প্রজেক্ট তৈরি হয়, সেইভাবেই কাজ হয়। তো টিআরপিটা আমার মনে হয়, এবং প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জায়গায় 100% দিয়ে কাজ করে, যে ডিওপি, ডিরেক্টর, আর্টিস্ট, টেকনিশিয়ান দাদারা যারা আছেন, লাইটের দাদারা যারা আছেন, তো টিআরপিটা মানে টিআরপি কম বা বেশিতে তাদের পুরো খাটনিটা তো মিথ্যে হতে পারে না। একদমই। তো তারা তাদের জায়গা থেকে প্রত্যেকে 100% দিচ্ছেন, এবং টিআরপিটা আসে এই কারণেই যাতে আরো আমরা বেটার করতে পারি হুম রেজাল্টের মতো। হুম হুম। এবার একটা 1 বছর একটা রেজাল্ট খারাপ হয়ে গেল মানে সেই ছাত্র বা ছাত্রীটা পড়াশোনাতেই খারাপ, তাদের আর কোনো ফিউচার নেই, এটা তো হতে পারে না। তো আমার মনে হয় যে টিআরপি এবং রেজাল্ট দুটো সেমই জিনিস, দুটোই আরো বেটার তৈরি করবে আমাদের। হঠাৎ করে এখন অনেক সিরিয়ালই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অভিনেত্রীরা অনেক সময় বলছেন বা যারা কাজ করছেন টেকনিশিয়ান তুমি যাদের কথা বললে,
তারা অনেকেই বলছেন যে আমরা যখন একটা প্রজেক্টে শুরু আসি করতে, তখন তো অন্য কাজগুলোকে একটু ব্যালেন্স করে বা অনেক সময় কাজ ছেড়ে দিয়েও আসতে হয় যদি আমার সেটা মনের মতো কাজ হয়। তো এই যে শেষ হয়ে গেল, এরকম সময় কি তোমার কোনো ডিপ্রেশন হয় বা কিছু? না দেখো, ডিপ্রেশনটা না বড্ড ভারী ওয়ার্ড। মানে ডিপ্রেশন মানেই লোকে ভাবে চোখের তলায় কালি টালি পড়ে যাচ্ছে একদম, মানে বাড়িতে মুখ বুজে। হ্যাঁ, ডিপ্রেশন না, এটা তো আমাদের প্যাশন তো বটেই, এটা আমাদের ব্রেড অ্যান্ড বাটার হতো। একদম। তো ডিপ্রেশন না। দেখো, এই এই যে আমাদের যে একটা অনিশ্চিত কাজ, এটা তো সব প্রফেশনেই আছে। মানে যে কোনো দিন কারো চাকরি চলে যেতে পারে, যে একদম। কোনো দিন কিছু হতে পারে। তো এই কাজটা আমার অসম্ভব ভালো লাগার একটা কাজ। এই কাজটাকে আমি, এবং আমি মনে করি যারা এই প্রফেশনে আছেন তারা প্রত্যেকে ভালোবেসে কাজটা করেন। কারণ অভিনয় এমন একটা কাজ যেটা তুমি ভালো না বাসলে করতেই পারবে না। কারণ তোমাকে একটা অন্য মানুষ হয়ে উঠতে হয় ক্যামেরার সামনে, যেটা তুমি নও। হুম। যেটা আমি তুমি বললে যে গ্রে শেড যারা করে, ধরো বাস্তব জীবনে তো আমি তোমাকে বিষ খাইয়ে মেরে দিতে পারবো না, কিন্তু সেটা আমাকে ওখানে করতে হচ্ছে। এবং সেটা আমি খুব ভালোবেসে করছি, বিশ্বাস করো। আমাকে না যে আমার একদম ভালো লাগছে না করতে, করছি না, আমি ভালোবেসে করছি। যদি ভালো না বেশি করতাম তাহলে দর্শক বুঝতে পারতো ওটা ফেক। আচ্ছা, একদমই তাই। হ্যাঁ। তোমাকে আগে নিজে বিশ্বাস করতে হবে তুমি নিজে যেটা করছো। হুম। তুমি যদি নিজে তোমার কাছে বিশ্বাসযোগ্য হয় বিষয়টা, তবেই তুমি অন্যজনকে বিশ্বাস করাতে পারবে। তো আমি যখন পঞ্চমী করতাম, আমি তখন একটা ইচ্ছেধারী নাগিনের ক্যারেক্টার হ্যাঁ। করতাম। এবার আমরা তো সবাই জানি যে ইচ্ছেধারী নাগিন আদৌ এক্সিস্ট করে না, এটা একটা ফ্যান্টাসি। আদৌ এক্সিস্ট করে না, আদৌ নেই সেটা। কিন্তু আমাকে লোকজন, যখন আমি কোনো কোথাও প্রোগ্রাম করতে যেতাম গ্রামের দিকে পঞ্চমী চলাকালীন, ইভেন এখনো আমাকে বলতো তুমি একটু সাপ হয়ে দেখাও তো। মানে বুঝতে পারছো, মানুষের হয়তো তারা মজা করে বলছেন, বা বাচ্চারা আমাকে দেখে ভয় পেত আমি যদি সাপ হয়ে যাই। তো এটা তো আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি, যে মানুষ এটা বিশ্বাস করছে যে এই মেয়েটা সাপ হয়ে যেতে পারে। তো এটা তো আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। কিন্তু এটা তো সবাই বাস্তবে জানে যেটা হয় না, কিন্তু আমাকে তাদের সামনে দেখে মনে হচ্ছে যে আমি হলেও হতে পারি। তাহলে আমাকে আগে নিজেকে এটা বিশ্বাস করতে হবে যে আমি সাপ হতে পারি, তবেই তুমি সেটা বিশ্বাস করবে। তো এভাবেই হয় আর কি, নিজের কাছে বিষয়টা ক্লিয়ার থাকলে। আমার মনে হয় রিস্ক সব কাজে আছে, তোমার কাজেও আছে, আমার কাজে আছে, পৃথিবীর প্রত্যেকটা কাজে আছে। তো ডিপ্রেশন হয় না। আমি কাজটাকে খুব ভালোবাসি এবং চেষ্টা করি প্রত্যেক দিন নিজেকে বেটার করার। একটা চিন্তা হয় যে কবে আবার জয়েন করব, একটা এক্সাইটমেন্ট হয় যে নতুন কাজে জয়েন করা মানে নতুন, আবার একটা নতুন চরিত্র। তো ডিপ্রেশন, ওটাই নিজেকে মোটিভেট রাখার চেষ্টা করা উচিত, যে আরো ভালো কি করে করা যায়। আরো অনিশ্চিত কাজ, আমি তো প্রথম দিন থেকেই জানি। হ্যাঁ, প্রথম যেদিন অন এয়ার হলো সেদিন কি রকম এক্সাইটমেন্ট হয়ে গেছিল তোমার এবং তোমার ফ্যামিলির? কুমার, হ্যাঁ। যখন প্রোমো অনের, আমি না আমি বিশ্বাসই করতে পারিনি যে আমি ফাইনালি প্রজেক্টটা করছি। মানে এটা আমার কাছে একটা, এখনো আমার মনে হয় যে আমি স্বপ্ন দেখছি। যে অভিনয় করতে পারছি, এটা আমার কাছে এখনো স্বপ্নের মতন। মানে আমি এতটাই ভালোবাসি এই কাজটা, আমি মানে এটা বিশ্বাস করি এটা আমার কাছে ভগবান। মানে এটা তপস্যা আমার কাছে একটা, যে আমি অভিনয় করতে পারছি, এটা একটা বিরাট বড় ব্যাপার। উমা যেদিনকে প্রথম অন এয়ার হলো সেদিন, মানে আমি যখন প্রথমবার টিভিতে দেখলাম, মানে জুইদি আমার দিদি করেছিলেন, দিদি আমাকে বলছে যে উমা ট্রেনটা এসে গেছে দেখ। ওই যে মুখটা ঘোরালাম, প্রথম দর্শক দেখলো যে ওটা আমি, এবং আমি নিজেকে তখন প্রথমবার দেখলাম। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা অসম্ভব ব্যাপার। একটা যে ভিতরে কি হচ্ছিল, মানে আমার গায়ে না জ্বর এসে গেছিল, আমি হিট হয়ে গেছিলাম, আমি চোখ দিয়ে জল পড়ছে। মানে এই অনুভূতিটা আমি ভাষায় তোমাকে প্রকাশ করে বোঝাতে পারবো না, যে আমার মানে এইরকম খুশি আমার এতটুকু জীবনে আমি কোনোদিন হয়নি, ওই যেটা হয়েছিলাম। তো ওইটা আমার কাছে একটা বিশাল প্রাপ্তি। রিলস তো তোমাকে প্রচুর বানাতে দেখা যায়। তো এখন অনেকের ধারণা হচ্ছে রিলস যদি একটু পপুলার হয় আর যদি একটু বম্বের কারোর চোখে পড়ে যায়, সোজা মুম্বাই। তোমার কি এরকম কোনো ইচ্ছে আছে? এই সোজা বিষয়টা কিন্তু এতটা সোজা নয়। সেটাই আমি জিজ্ঞেস করছি। না দেখো, এটা কি ইচ্ছে হয়? তো আছে, মানে আকাশ ছোঁয়ার। কিন্তু এই ইচ্ছেটাকে বাস্তবে পরিণত করাতে কালঘাম ছুটে যায়, বিশ্বাস করো। এই সোজা বম্বে, তুমি যেটা সোজা করে বললে, এতটা সোজা করে জীবনে কিছু পাওয়া যায় না। মানে জীবনে প্রত্যেকটা জিনিস তোমাকে আর্ন করতে হয়, অ্যাচিভ করতে হয়। সোজা একটা কাজ হয় সোজা ভাবে, দুটো তিনটে চারটে পাঁচটা কাজ হয় না। তো রিলস তো এখন, এটা তো একটা, মানে
এটা একটা এন্টারটেনমেন্ট, মানে প্রত্যেকে রিলস বানায়, প্রত্যেকের ভালো লাগে, বানাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই তো। আমারও ভালো লাগে রিলস বানাতে, আমি প্রচন্ড রিলস বানাই, মানে সবাই বিরক্ত হয় আমার রিলস বানানো নিয়ে, কিন্তু আমি বানাই, আমার ভালো লাগে আমার। তো বাকিটা এবার আমি এত কিছু ভেবে বানাই না যে কার চোখে পড়বে। এবার আমার পছন্দ হয়, আমি বানাই, আমার ভালো লাগে, এবং সেটা মানুষজন দেখেন, তাদের ভালো লাগে, এটা আমার আরেকটু বেশি ভালো লাগে। কিন্তু আমি এই যে তুমি যেটা বললে যে মুম্বাইয়ে সোজা যাওয়ার বম্বে, জন্য, হ্যাঁ। আমি সেটা খাটনি করে যেতে চাই, আমি সেটা অডিশন দিয়ে যেতে চাই, আমি সেটা আরো 5 জন যেভাবে সিলেক্ট হয় আমি সেভাবে সিলেক্ট হতে চাই। হ্যাঁ, তাদের চোখে পড়লো, যেমন উমাটাই তোমাকে বললাম, হুম। চোখে পড়েছে, কিন্তু তারপর একটা লং প্রসেস এবং খুব কঠিন প্রসেস। ওই শুনতে তোমার মানে আমি হয়তো খুব সহজ ভাবে বললাম যে আমি ওখানে ক্রিকেট শিখেছি, ওই 3 মাস না, আমার মাইগ্রেনের প্রবলেম আছে, ওই 3 মাস আমি পুরো মানে ট্যান্ট তো হয়েই ছিলাম, আমি রোজ বাড়ি ফিরে বমি হতো আমার, রোদে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত প্র্যাকটিস করতাম, রেগুলার রেগুলার। তো এটা অতটা মানে সহজ খুব নয় সহজ কোনো বিষয়টা, কিছুই নয়। কিন্তু আমার মনে হতো যে আমাকে সেটা করতেই হবে এবং আমাকে শিখতেই হবে, কারণ আমাকে চরিত্রটা বিশ্বাসযোগ্য করে তুলতে হবে মানুষের কাছে। চেষ্টা করছো মুম্বাইয়ে কোনো রকম কাজের? না, এখনো তো চেষ্টা, আমি এখনো অত বড়ই হইনি যে বম্বে যেতে পারবো, আমি এখনো খুবই ছোট, এবং এখনো আমাকে খুব বেশি মানুষজন চেনেনও না যে আমি বম্বে গিয়ে কিছু একটা করে ফেলতে পারবো। দেখা যাক কি হয়। কিন্তু তোমার রিলস গুলো খুব পপুলার হয়, কারণ আমিও দেখেছি কয়েকটা, মানে একদম অ্যাডভার্টাইজমেন্টের মতো করেই দেখতে লাগে, মানে এতটা থ্যাংক ইউ, পপুলার, মানে থ্যাংক সেগুলো ইউ, খুব ভালো হয়। এবং থ্যাংক ইউ। রিয়েল লাইফে তো তোমাকে প্রায় বউয়ের সাজে গয়না পরে শাখা পরা পরে দেখা যাচ্ছে, রিয়েল লাইফে কি এরকম ইচ্ছে খুব তাড়াতাড়ি কিছু আছে? এই ভাবছিলাম এরকম একটা কোশ্চেন কখন আসবে। দেখো, ইচ্ছে তো বিয়ে তো করতেই হবে, কিন্তু এই মুহূর্তেই আমার কিছু ভাবনা চিন্তা নেই, আবার কালকেও করে ফেলতে পারি। আমি জীবনে এত ভেবে কিছু করিই না, বিশ্বাস করো, মানে আমাকে সবাই জিজ্ঞেস করে যে এরপর কি করার ইচ্ছে, এরপর ধরো আমার বিরাট কিছু একটা করার ইচ্ছে, কিন্তু সেটা আমার ইচ্ছে হলেই তো হবে না, হতে হবে তো। তো আমি জীবনে এত কিছু প্ল্যান করি না, আমার শুধু মনে হয় যে এমন কিছু কখনো করব না যাতে অন্যের ক্ষতি হয় বা অন্য কেউ দুঃখ পায় সেটাতে, এবং ব্যাস সেটুকু শুধু মাথায় রাখি। বাকি কি ইচ্ছে, এত আমি ইচ্ছে ভালো কাজ করতে চাই, এটা আমার ইচ্ছে, কিন্তু এই এত জীবনে আমি প্ল্যান করি না, জীবনটা প্ল্যান ছাড়াই চলছে আমার। এখন একটা আমাদের মধ্যে একটা ট্রেন্ড হয়েছে, মানে যেহেতু ইয়াং জেনারেশনের মধ্যে না আমরা অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী নই, অনেকেই বলে এটা। তোমার কি মনে হয় যে অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ, নাকি এটা যখন হবে দেখো, তখন আমি তো দেখা প্রেম যাবে? করি, ফলে আমি যদি এখন আমি অ্যারেঞ্জ ম্যারেজের বিষয়টা কখনো ভাবিনি, আমার তো একটা রিলেশনশিপ আছে, তো আমি লাভ ম্যারেজেই বিশ্বাসী। খুব স্পষ্ট করে বলে দিল যে ও আছে একটা রিলেশনশিপের মধ্যে, এটা অবশ্যই জানি কিন্তু। সম্পর্কটাকে আমি, না মানে হ্যাঁ আমি একটা সম্পর্কে আছি, কিন্তু ফার্দার তোমার এটা নিয়ে কোনো কোশ্চেন করো না। না, আহ, কোনো কোশ্চেন না, আমরা এটাই জানতে চাই। হ্যাঁ, আমি একটা সম্পর্কে আছি এবং সেটা অনেক বছর ধরে, 8 বছর ধরে আমি সম্পর্কে আছি, এবং সেখানে আমি ভালো আছি। তো আমি এখন অ্যারেঞ্জ ম্যারেজের কথা ভাববো কেন? এবার কে কি, 100টা মানুষের 100 রকমের ভাবনা চিন্তা, রাইট? এবার তোমার সাথে তোমার পাশের জনের ভাবনা চিন্তা মিলবে না, সেটাই স্বাভাবিক, তবেই তোমরা ইন্ডিভিজুয়াল, নাহলে তোমরা এক মানুষ হতে। তো এক একজনের এক এক রকম ভাবনা চিন্তা, এবং আমি প্রত্যেকের ভাবনা চিন্তাকে রেসপেক্ট করি, আমি আমারটা তোমাকে বলতে পারি। মানে আমাকে কোনো কোশ্চেন করতে হলো না, ও নিজের মনের কথা সব নিজেই বলে দিল একদম। আমি খুব স্পষ্ট, আমি খুব খুব খোলামেলা। ট্রান্সপারেন্ট, আমি খুব ট্রান্সপারেন্ট, হ্যাঁ। মানে আমি যাদেরকে আমার ধরো আমার পছন্দ অপছন্দ কিছু যায় আসে না, মানে হয় না এক একজনের সাথে কথা বলে তোমার মনে হলো যে না মানে কথা মানে বলা আমার মতো যায় না। নয়, আমার মতো কথা বলা যায় না, না আমার মতো, প্রত্যেকের তো একটা ধরন হয়, হুম হুম। আমার মতো না, আমি তাকে অসম্মান করি না কখনো, সে তার মতো এবং সেটাই তার বৈশিষ্ট্য, এবং তার থেকে আমি একটু দূরে থাকি, কিন্তু আমি একই রুমে তার সাথে 14 ঘন্টা বসতে পারি, সিরিয়াল যখন করি আমি তার সাথে একই রুমে 14 ঘন্টা বসতে পারি, আমি তাকে কখনোই অসম্মান করবো না, এবং সকালবেলা দেখা হলে গুড মর্নিং, এবং খুব সুন্দর একটা সম্পর্ক রাখবো, কিন্তু আমি তাকে আমার খুব একটা বেশি কাছেও আসতে দেবো না, আমি খুব একটা বেশি যে তার সাথে খুব একটা মেলামেশা করলাম বা তার সাথে ঝগড়া অপমান করে দিলাম তা নয়, প্রত্যেকে প্রত্যেকের মতো করে ভালো থাক জীবনে, সেটাই চাই আর কি। ছোট পর্দায় তোমার খুব পছন্দের অভিনেতা কেউ আছেন যার সঙ্গে তুমি কাজ করতে চাও? অনেকে আছেন, মানে আমার অনেকের কাজ পছন্দ হয়, আমি অনেকের সাথেই কাজ করতে চাই, ওরকম একজন ইন্ডিভিজুয়াল কেউ নেই, অনেকের কাজ ভালো লাগে, এবং সবার কাজই ভালো, মানে আমি বিচার করার কেউ নই যে
কার কাজ ভালো কার কাজ খারাপ, সবার কাজই ভালো। না তেমন কেউ, আমি সবার সাথে কাজ করতে চাই, সবার সাথে কাজ করতে চাই আমি। তো এই মুহূর্তে আমরা বসে আছি বুকে কফিতে, তো এখানকার অ্যাম্বিয়েন্স তোমার কেমন লাগে? আমি তাই তো তোমাকে বললাম যে আমি তো আগে কখনো আসিনি, মানে আমি এখানকার হয়েও আমি আসিনি, তুমি কি করে এটা খুঁজে বের করলে আমি জানি না। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার ক্যাফে জিনিসটাই খুব ভালো লাগে, খুব সুন্দর। আর গসিপি বং এর সঙ্গে আড্ডা দিয়ে তোমার কেমন লাগে? খুব ভালো লাগলো তোমার সাথে যে আমার ফাইনালি আড্ডা হলো, কবে থেকে হয় না, সেটা খুবই ভালো লাগলো। তুমি খুবই ভালো এবং খুবই ফ্রেন্ডলি, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো নিশ্চয়ই আমাদের ইন ফিউচার আবার আড্ডা হবে। দেখা হবে। তো তার জন্য গসিপি বং এর দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু বলে দাও। এটাই বলার দর্শকদের যে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যেটা ইচ্ছে করছে সেটাই করুন। এখন খুব মানুষজনের প্রবলেম হয় আমি মোটা, আমি রোগা, এইসব ধারণাতেই যাবেন না। আপনি হেলদি থাকুন, ভালো থাকুন, নিজের যা রিলস বানাতে ইচ্ছে করলে রিলস বানান, ছবি তুলতে ইচ্ছে করলে ছবি বানান, ছবি তুলুন, যেটা ইচ্ছে সেটা করুন, শুধু ভালো থাকুন, এটাই বলার। আর সিরিয়াল দেখুন, বাংলা সিরিয়াল, বাংলা ছবি সব দেখুন, ভালো না লাগলেও দেখুন, তাহলে আমাদের ভালো লাগে। কারণ কি হয়, একটা সিরিয়াল তৈরি করতে না আমাদের 14 ঘন্টা প্রচন্ড পরিশ্রম করতে হয়, অ্যাকচুয়ালি প্রচন্ড পরিশ্রম করতে হয়। তো আপনারা দেখুন, আপনাদের জন্যই তো সবটা করা। এই যে আমি একটু আগে বললাম 80 জনের একটা টিম, একটা ইউনিট কাজ করে, তারা প্রত্যেকে খাটে শুধুমাত্র দর্শকদের জন্য। তো আপনারা আমাদের কাছে ভগবান, আপনারা চাইলে আমরা থাকবো, আপনারা না চাইলে আমরা থাকবো না। তো এটাই বলবো, আশীর্বাদ যেমন আমাদের করেন করুন, ভালোবাসুন, ভালো থাকুন। থ্যাংক ইউ। আপনারাও দেখতে থাকুন গসিপি বং, সাবস্ক্রাইব করুন গসিপি বং ইউটিউব চ্যানেল, প্রচুর প্রচুর শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ www.gossipybong.com। আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন তারকাদের গসিপে নতুন কোনো তারকার সাথে দেখা হবে। থ্যাংক ইউ।